দর্শক, ইস্পাহানী মির্জা পূর্চিয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। আজকে আমাদের আলোচনা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024কে ঘিরে। এবছর এই তিনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে: ফিট ফর দ্য ফিউচার, বিল্ডিং বেটার টুগেদার। এ নিয়ে কথা বলতে তিন বাহিনীর তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব, তিনি পরিচালক, এমও পরিদপ্তর, সেনা সদর। আছেন কমান্ডার শামসিয়া বিনতে শফিক, তিনি ACINS ঢাকা, বানৌজা শেখ মুজিবে কর্মরত আছেন। এবং আছেন গ্রুপ ক্যাপ্টেন সুলতান মাহমুদ মালিক, তিনি অধিনায়ক, 214 MRO ইউনিট, বিমান বাহিনী, ঢাকা সেনানিবাস। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল হাবিব, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সহ বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা দীর্ঘদিন, প্রায় 3 দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে কাজ করে আসছেন অত্যন্ত সুনামের সাথে। এবং এই কাজটি করতে গিয়ে যে ধরনের জটিল পরিস্থিতিতে আপনাদের যেতে হয়, যেখানে স্থানীয় মানুষরা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িত, সেখানে গিয়েও এতটা সুনামের সাথে এবং সাধারণ মানুষদের সাথে মিশে গিয়ে কাজ করার পেছনের রহস্যটা কি, সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ মঞ্জুর ভাই। বাংলাদেশ এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এই সম্পর্কে বলার আগে আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ বাংলাদেশ নামটা যখন আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম অটোমেটিক্যালি এর সাথে যুক্ত হয়। কারণ তার বলিষ্ঠ নেতৃত্বে এবং তার সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা যেটা করেছেন, তার মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি আজ এই স্বাধীন বাংলাদেশ। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল শহীদদের, যারা মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় দেশের জন্য তারা জীবন আত্মোৎসর্গ করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগ এবং যাদের অংশগ্রহণ যুদ্ধে, সেটার ফসলই কিন্তু আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। আর আজকে যেহেতু আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, সো আমি যত শান্তিরক্ষী আছে পৃথিবীর, সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে বা পঙ্গুত্ব বরণ করেছেন। আর ধন্যবাদ জানাতে চাই যারা বর্তমানে আমাদের জাতিসংঘ মিশনে নিয়োজিত আছে এবং পূর্বেও যারা নিয়োজিত থেকে আর্তমানবতার সেবায় বিশ্ব শান্তির জন্য তারা কাজ করে গেছে। আমি এখন মূল আলোচনায় ফিরে আসি। আপনি যেটা বললেন যে বাংলাদেশের যে সুনাম, সাফল্য, এটা কিন্তু আমাদের আসলেই গর্বের বিষয়। এবং এটা কিন্তু একদিনে আসেনি। আমরা জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে অনেক দিন ধরে আমরা নিয়োজিত আছি এবং এটা আমাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু আজকে জাতিসংঘ আমাদের উপর আস্থা রাখতে পেরেছে। এবং আমরা যদি মোটা দাগে বলতে চাই যে এই সাফল্যের পিছনে 3 ধরনের স্টেক হোল্ডার যারা আছে তাদের অবদান আছে। প্রথম স্টেক হোল্ডার হলো আমাদের যারা শান্তিরক্ষী, যারা অনগ্রাউন্ড ডিপ্লয় থাকে। আরেকটা স্টেক হোল্ডার হলো যারা মানে পরিকল্পনা করে এবং প্রশিক্ষণ প্রদান করে। আর থার্ড স্টেক হোল্ডার যারা, তারা হলো লিডারশিপ। আমি যদি লিডারশিপ দিয়ে শুরু করে একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে আবার ফিরে যেতে হবে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যখন কনস্টিটিউশন যেটা, সের মধ্যে কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সবসময় অংশগ্রহণ করব, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা আছে। এবং 1974 সালে যখন জাতিসংঘ সাধারণ পরিষদে উনি যখন প্রথম বাংলায় বক্তৃতা দেন, সেখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসটা উল্লেখ করেছেন যে আর্তমানবতার সেবায় বাংলাদেশ সবসময় অংশগ্রহণ করবে। সো এটা তার একটা ভিশন, তার যে দর্শন, এবং এই দর্শনটাকে সামনে রেখেই কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক কোনো মহলে যান, যখন শান্তি নিয়ে আলোচনা করেন, তখন কিন্তু উনি দৃঢ়চিত্তে বলেছেন যে বাংলাদেশ সবসময় শান্তি রক্ষায় অগ্রদূত থাকবে এবং শান্তি রক্ষার কাজে নিজেকে সবসময় নিয়োজিত করবে। সো তারই পার্ট হিসেবে কিন্তু আমরা সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা কিন্তু নিয়োজিত হয়েছি। এখন যদি আমি আমাদের সেনাবাহিনীর লিডারশিপের কথায় আসি, আমাদের সেনাবাহিনীর প্রধান উনি একজন অত্যন্ত দূরদর্শী একজন লিডার আমাদের, যিনি সবসময় চান যে আমাদের দেশের সেনাবাহিনী তারা সবসময় শান্তিরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং খুব সাকসেসফুল হবে।
এবং তার যে এই যে ফোকাসড উনি শান্তি রক্ষার পিছনে, এটার জন্য কিন্তু উনি অনেকভাবে কাজ করে যাচ্ছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেমন উনি যখন সেনাবাহিনীর প্রধান যখন ইয়েতে যান, নিউ ইয়র্কে যান, ইউএন হেডকোয়ার্টার্সের যখন লিডারশিপের সাথে কথা বলেন, তখন কিন্তু স্যারের যে দ্বিপাক্ষিক আলোচনা হয় সেখানে কিন্তু স্যার সবসময় চান যে বাংলাদেশ কীভাবে আরও ভালো করতে পারে, আরও অতিরিক্ত শান্তিরক্ষী আমরা কীভাবে মোতায়েন করতে পারি, আমাদের কী কী এক্সপার্টিস দরকার আছে, সেই ভিশনটা কিন্তু ওখান থেকে স্যার নিয়ে আসেন। তাছাড়াও সেনাবাহিনীর প্রধান রেগুলার ভিত্তিতে কিন্তু আমাদের মিশন এলাকায় ভিজিট করেন এবং সেখানে যে সেই দেশের যে হোস্ট কান্ট্রি আছে তাদের লিডারশিপের সাথে দ্বিপাক্ষিক আলোচনা, তারপর ওখানে যারা জাতিসংঘ মিশনে যারা লিডারশিপ আছে তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং অনগ্রাউন্ড আমাদের যারা মানে শান্তিরক্ষী যারা আছে তাদের সাথে আলোচনা করে কিন্তু আমাদের কি রিকোয়ারমেন্ট, সাকসেসফুলভাবে শান্তি রক্ষা করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার, অস্ত্র অ্যামুনিশন, ইকুইপমেন্ট, কি ট্রেনিং দরকার, স্যার কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে এটা এক্সিকিউট করার জন্য স্যার কিন্তু সবসময় খুব ফোকাস থাকেন। এবং স্যার মানে তার নিজের যাওয়ার পাশাপাশি কিন্তু স্যার অন্যান্য আমাদের যে সিনিয়র লিডারশিপ আছে, চিফ অফ জেনারেল স্টাফ, কোয়ার্টার মাস্টার জেনারেল, অ্যাডজুয়েন্ট জেনারেল, তাদেরকেও কিন্তু সময়ে সময়ে বিভিন্ন মিশন ভিজিটে পাঠান এবং আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু উনি একত্রিত করে আমাদের যা লাগবে সাকসেসফুল শান্তিরক্ষা মিশন করতে আমাদের যা যা দরকার, এটা নিয়ে কিন্তু আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে কিন্তু উপস্থাপন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বিকভাবে আমাদের কিন্তু শান্তিরক্ষা মিশন যাতে সাকসেসফুল হয় সেই জন্য কিন্তু উনি আমাদেরকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছেন। তো আমি বলবো যে আমাদের শান্তিরক্ষা মিশনের যে সাফল্য, এটার পিছনে লিডারশিপের এই যে অবদানটা, এটা কিন্তু অনস্বীকার্য। নিশ্চয়ই। সেকেন্ড স্টেক হোল্ডার যেটা আছে সেটা হলো যারা প্রশিক্ষণ প্রদান করে। তো আমাদের কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সে ওভারসিজ অপারেশন ডাইরেক্টরেট আছে, যেখানে আমাদের সবচেয়ে চৌকস অফিসার, অভিজ্ঞ অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তারা কিন্তু একটা মিশনে কারা যাবে, কিভাবে মিশনে পরিচালিত হবে, এটা নিয়ে পরিকল্পনা করে। সবার সমন্বিত পরিকল্পনার পর আমরা যখন আমাদের শান্তিরক্ষী সিলেক্ট করে কিন্তু আমরা বিপসটে পাঠাই, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং। এটা একটা আন্তর্জাতিক মানের মানে ইনস্টিটিউশন, যেখানে শান্তি রক্ষার সকল ধরনের ট্রেনিং দেওয়া হয়। সো ওখানে যখন যায় আমাদের কিন্তু এই শান্তিরক্ষী যারা যায় তারা 9 থেকে 1 বছর আগে তাদেরকে জানানো হয় এবং তাদের ক্লোজ করা এবং 1 বছর ধরে ট্রেনিং চলে। এই ট্রেনিং হতে হতে কিন্তু তারা প্রফেশনালি খুব সাউন্ড, তারা যখন ডেপ্লয়মেন্টের আগে কিন্তু তারা খুবই মানে প্রশিক্ষিত সৈনিক হিসেবে যাবার সুযোগ পান। আচ্ছা, আর থার্ড স্টেক হোল্ডার যেটা ইন্ডিভিজুয়াল যখন যায় তখন কিন্তু তারা একজন প্রশিক্ষিত সৈনিক, তার কিন্তু বেসিক সোলজারিং ট্রেনিং যেটাকে আমরা গ্রিন ট্রেনিং বলি সেটা তাদের করা থাকে। তারপরে বিপসটে তারা ব্লু ট্রেনিং করে, মানে স্পেসিফিক যে মিশনে যাবে সেই মিশন রিলেটেড, মিশনের প্রতিকূলতা কী, মিশনে কী কী চ্যালেঞ্জ আসতে পারে এটা করে। আর তাছাড়াও আমাদের যারা শান্তিরক্ষী যায় আমাদের কিন্তু খুব বড় একটা এক্সপিরিয়েন্স হয়। আমরা ইনএইড টু দি সিভিল পাওয়ারে যখন সেনাবাহিনী মোতায়েন হয় তখন কিন্তু আমরা এই যে মানুষের দুঃখ দুর্দশা এই জিনিসগুলো আমরা কাছে থেকে দেখি, আমরা এখানে পার্টিসিপেট করি, আমরা তাকে সহায়তা করার চেষ্টা করি। শান্তিরক্ষীরা যখন অন্য দেশে যায় বিপদসংকুল পরিবেশে, তাদের যে মানে প্রবলেমগুলো আছে এটা কিন্তু আমরা নিজের মতো মনে করে আমরা এটাকে সাপোর্ট করি এবং এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা শান্তিরক্ষীরা যে হোস্ট নেশন আছে তারা আমাদেরকে অত্যন্ত পছন্দ করে। তারা জানে যে আমরা তাদের জন্য কাজ করতে এসেছি, আমাদের অন্য কোনো বেনিফিট নাই, যার ফলে আমরা কিন্তু আজকে খুব সাকসেসফুল হয়েছে আমি মনে করি। ফিরবো আপনার কাছে আবারও, তার আগে কমান্ডার শামসী আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ নৌবাহিনীর যে অংশগ্রহণ শান্তিরক্ষা মিশনগুলোতে, তার তো বেশ একটা দীর্ঘ ইতিহাস আছে এবং এই মুহূর্তেও বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ করছে, এর বিস্তারিত একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম মিশন শুরু করেছিল 1993 সাল থেকে। বর্তমানে নৌবাহিনী 2টা কন্টিনজেন্ট ডিপ্লয়েড আছে। নৌবাহিনী যেহেতু পানির সাথে সম্পর্কিত, কাজে 2টো কন্টিনেন্টই পানি সম্পর্কিত এলাকা। সাউথ সুদানে একটা কন্টিনেন্ট মোতায়েন করা আছে এবং আরেকটা আছে লেবাননে, ইউনিফিল বলা হয় যেটাকে। ইউনিফিলে আমাদের একটা জাহাজ আছে বিএনএস সংগ্রাম, আর সাউথ সুদানে আমাদের একটা কন্টিনজেন্ট আছে। তো লেবাননে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য জয়েন্ট টাস্ক ফোর্সের সাথে মিলে লেবাননের সমুদ্র সীমা সেখানে টহল দেয়। লেবানিজ যে নৌবাহিনী সদস্যরা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে ওখানকার যেসব ইনকামিং শিপ বা মার্চেন্ট শিপ যেগুলো, সেগুলোর লুক আফটার করা বা তাদের সেফটি সিকিউরিটি মেনটেন করা সহ ওখানকার লোকজনকে মেডিকেল সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজগুলো করে থাকে। আর সাউথ সুদানে যেই কন্টিনজেন্টটা ডিপ্লয় আছে তারা ওখানে হোয়াইট নাইল বলে একটা নদী আছে, অনেক লম্বা একটা নদী। এই নদীপথ পার হয়ে ইউএনের যত ধরনের ইকুইপমেন্ট, আর্মস, ফুড থেকে শুরু করে সকল ধরনের রসদ সরবরাহ এই নদীর মাধ্যমে হয়ে থাকে।
তো নৌবাহিনীর কাজ হচ্ছে ওখানে সেই নদীর ডেপ্লয়মেন্ট, ওখানে সিকিউরিটি মেনটেন করা এবং এই সমস্ত রসদ এগুলোর পরিবহন নিশ্চিত করা এবং ওখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তো বর্তমানে এই দুই জায়গায় বাংলাদেশ নৌবাহিনীর দুটো কন্টিনজেন্ট মোতায়েন আছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জায়গায় স্টাফ অফিসার, অন্যান্য মিশনগুলোতেও স্টাফ অফিসার বা অবজারভার হিসেবেও কর্মরত আছে। এবং সবগুলো বাহিনী থেকেই তো নারীরা অংশগ্রহণ করছেন, নৌবাহিনী থেকেও নারীরা যাচ্ছেন। নারীদের জন্য অভিজ্ঞতাটা কীরকম এবং সেখানে তারা আসলে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন? নারীদের জন্য সব জায়গায় চ্যালেঞ্জিং, আমি যেটা বলবো। তো অন্যান্য আমাদের মেইল পার্টনাররা যেরকম ওখানে যে চ্যালেঞ্জটার সম্মুখীন হয়, আমরাও সেম চ্যালেঞ্জের সম্মুখীন হই। তবে আমরা নারীদেরকে কিভাবে দেখি, একটু সাজানো গোছানো, একটু সেরকম ওখানে যে ওই পরিবেশটা থাকে না। এখন আমাদের ওই পরিবেশটা ওভারকাম করার জন্যই ট্রেনিংটা প্রাপ্ত। অ্যাকচুয়ালি আমরা ওই পরিবেশ ওভারকাম করার যে লিপস্টিক ওয়ার্কটা দরকার, আমরা ওখানে যে সেই লিপস্টিক ওয়ার্কটা করে নিজেদের মতো নিজেরা অ্যাডজাস্ট করে নিই। তো এখন পর্যন্ত নেভি থেকে যে পরিমাণ বর্তমানে ফিমেল সেইলাররাও যাচ্ছে, তার আগে থেকে ফিমেল অফিসাররা শুরু করেছে মিশন করা অন্যান্য ফোর্সের মতো। তো এখন পর্যন্ত যারা গিয়েছেন সবাই মোটামুটি ভালো রেপুটেশনেই ব্যাক করেছেন এবং সেরকম মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন যে আমি কোপ আপ করতে পারবো না এরকম হয়নি। আমরা সবাই অ্যাডজাস্ট করে নিতে পেরেছি অন্যান্য সদস্যদের মতো। লেবাননের কথা আপনি বলছিলেন একটু আগে, সেখানে বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, সেটা ফিলিস্তিনকে কেন্দ্র করে বলুন বা সাম্প্রতিক সময়ে ইরানের প্রেসিডেন্ট নিহত হলেন, তা নিয়েও প্রচুর জল্পনা কল্পনা রয়েছে। এতে কেউ বাংলাদেশের যে শান্তিরক্ষীরা সেখানে রয়েছে নৌবাহিনী সহ, তাদের জন্য বাড়তি কোনো চাপ আসছে? না, আমরা অ্যাকচুয়ালি তো শান্তি রক্ষার জন্যই নিয়োজিত ওখানে। তো আমাদের যেই মেইন ম্যান্ডেট যেটা ওখানকার পিস মেইনটেইন করা বা ওখানকার নিরাপত্তা নিশ্চিত করা বা সমুদ্র সিকিউরিটি যেটা বলেন, টহল দেওয়া রেগুলার, এটাতে আলাদাভাবে এখন যেহেতু প্যালেস্টাইন এবং লেবাননের মধ্যেও একটা উত্তেজনাকর পরিস্থিতি ডিপেন্ড করছে, আমাদের এখানে আরেকটু সতর্কাবস্থা বেশি মেনটেন করতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের নর্মাল কর্মপরিধি ওখানে পরিচালনা করছি। জি, ধন্যবাদ। গ্রুপ ক্যাপ্টেন মালিক, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। বিমান বাহিনীর অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইব শান্তিরক্ষা মিশনগুলোতে, এবং সেখানে কি কি ধরনের মিশন আপনাদের পরিচালনা করতে হয়, সেখানে বিমান বাহিনীর তরফ থেকে আসলে আপনারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেগুলো যদি বলতে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিমান বাহিনীর যে এঙ্গেজমেন্ট গত প্রায় 1993 সাল থেকে আমাদের পার্টিসিপেশন শুরু হয়েছে শান্তিরক্ষা মিশনে। প্রথমে আমাদের বসনিয়া হার্জেগোভিনাতে আমাদের অফিসাররা গিয়েছিল বিমান বাহিনী থেকে, তারা ওখানে মিলিটারি অবজারভার হিসেবে ছিল। তার 2 বছর পরে 1995 সাল থেকে কুয়েতের যে মিশনটা ছিল ইউনিকম, সেখানে আমাদের 2টা বেল হেলিকপ্টার ডিপ্লয় করা হয় সে 1995 সালে, মাত্র 26 জন লোক দিয়ে। তারা প্রায় 10 বছর ওখানে ছিল এবং তারা এতদিন ওখানে কুয়েতের মিশনটা পরিচালনা করেছে। দ্যাট ওয়াজ আমাদের হিস্ট্রির প্রথম। এরপর থেকে আমরা প্রায় 28টি দেশে জাতিসংঘ মিশনে পার্টিসিপেট করেছি বিমান বাহিনীর সদস্যরা। এর মধ্যে আমাদের প্রায় 8টি জায়গায় আমাদের বিমান বা হেলিকপ্টার সহ আমরা পার্টিসিপেট করেছি। বর্তমানে আমাদের 5টা মিশনে আমাদের অংশগ্রহণ আছে এবং এর মধ্যে 2টা মিশনে আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান আছে। সো এই হচ্ছে এখন পর্যন্ত প্রায় 9000-এর উপরে বিমান বাহিনীর সদস্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে আপনি জানবেন যে 146 জন নারীও ছিল, নারীরাও আছে। বর্তমানে আমাদের এই 5টা মিশনে 406 জন বিমান বাহিনীর সদস্য। নারী বৈমানিকও ছিল। 2018 সালে আমাদের প্রথম নারী অফিসাররা গিয়েছিল 2008 সালে কঙ্গোতে। এরপর 2018 সালে আমরা প্রথম 2 জন নারী পাইলটকে পাঠানো হয়েছিল এবং তারা অতি সুনামের সাথে সেখানে অংশগ্রহণ করে এসেছে এবং সেটা এখনও জাতিসংঘের বিভিন্ন জায়গাতে এটা প্রজেকশন করা হয় এই জিনিসটা, যে নারী পাইলটরা যে আমাদের ওখানে কাজ করেছে। এখানে যে বিমান বা হেলিকপ্টার যাচ্ছে সেগুলো কি বাংলাদেশি বিমান বাহিনীকেই সরবরাহ করতে হচ্ছে নাকি জাতিসংঘ থেকে? না, এটা হচ্ছে পুরোটা আমাদের ওয়েট লিজ। এটা আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর বিমান, আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার, আমাদের যত ইকুইপমেন্ট আছে সব আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর ইকুইপমেন্ট। এগুলো আমরা যেমন এই মুহূর্তে কঙ্গোতে আমাদের 6টি MI-17 হেলিকপ্টার আছে, MI-17 এবং MI-171 হেলিকপ্টার আছে 6টি। একটা পরিবহন বিমান আছে C-130 এবং আমাদের মধ্য আফ্রিকায় 3টি হেলিকপ্টার আছে MI-171 হেলিকপ্টার। সো এগুলি সবই আমাদের বাংলাদেশের। এছাড়াও আমাদের অনেক স্পেশালাইজড ভেহিকেল আছে যেগুলো আপনার বিমান পরিচালনার সাথে সম্পৃক্ত।
এগুলো আমাদেরই, আমরা এখান থেকে পাঠিয়েছি, ওখানে আমাদের কাজ করছে। এই ধরনের সংঘাতময় পরিস্থিতিতে যে ধরনের বিমান বলুন, হেলিকপ্টার বলুন বা অন্যান্য সরঞ্জাম নিয়ে আপনারা যাচ্ছেন, সেগুলো ব্যবহার করতে গিয়ে কোনো অসুবিধার মুখে পড়তে হয় আপনাদের? ব্যবহার করতে গিয়ে অসুবিধার থেকে বেশি লজিস্টিক যে চেইনটা আছে সেটা মেনটেন করাটা সবচেয়ে বেশি এখানে কষ্টকর। কারণ হচ্ছে প্রায় এখান থেকে কঙ্গোর দূরত্ব হচ্ছে প্রায় 7000 কিলোমিটার। সো আমার যদি ওইখানে বিমানের কোনো একটা যন্ত্রাংশের প্রয়োজন হয়, যেটা আমার ওখানে নাই, আমার ওখানে স্টক থাকে, যন্ত্রাংশের প্রয়োজন হয়, সেটা আমার এখান থেকে সরবরাহ করতে হয়। সো এই 6000-7000 কিলোমিটার দূরত্বে এই লজিস্টিক চেইন কন্টিনিউয়াসলি মেনটেন করা, কারণ একদিনের জন্য আপনি বিমানকে ফেলে রাখতে পারবেন না যে অকেজ অবস্থায়, আমাদেরকে সেইভাবে কাজ করতে হয়। বাট আমাদের পাইলটরা অনেক বেশি পারদর্শী এবং একটা বড় একটা হিস্ট্রি আমরা ক্যারি করছি সে 95 থেকে। যারা ওই সময় যারা মিশন করেছেন তারা কিন্তু এখন নাই, বাট এই যে ট্রেডিশনটা, লিগাসিটি কিন্তু চলে আসছে। সো আমাদের ওই জিনিসটা ট্রেনিংয়ের মাধ্যমে অনেক দূর আমরা করতে পেরেছি। বাট এই লজিস্টিক চেইন ম্যানেজমেন্টটাও, এটাও আমাদের কাছে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন একটা অন্য যে কোনো একটা দেশের জন্য, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার যে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা আমাদের বিমানকে সচল রাখতে পারতেছি এবং সেটার জন্য একটা বড় একটা লম্বা লজিস্টিক চেইন আমরা মেনটেন করতেছি। এইসব ক্ষেত্রে জাতিসংঘের তরফ থেকে লজিস্টিক কোনো সাপোর্ট কি আসে? লজিস্টিক সাপোর্ট জাতিসংঘ যখন আমরা প্রথম এগুলোকে ডিপ্লয় করি, প্রথম যখন বাংলাদেশ থেকে যাচ্ছে, তখন জাতিসংঘ তাদের বিমানের মাধ্যমে আমাদের এগুলোকে পরিবহন করে নিয়ে যায়। হেলিকপ্টারগুলোকে ওইসব বিমানের মাধ্যমে বা আমাদের গাড়িগুলোকে ওগুলোর মধ্যে পরিবহন করে নিয়ে যায় আকাশপথে। কিন্তু এরপরেও যখন আমরা এটাকে রোটেশন বলি, আফটার অলমোস্ট 5 বছর পর পরে আমরা এগুলোকে আবার ফেরত নিয়ে আসি, কারণ এগুলো তখন ওভারহলিংয়ের প্রয়োজন হয়। তো 5 বছর পর পরে যখন হয় তখন জাতিসংঘ আমাদেরকে সে সাপোর্টটা দেয়। কিন্তু এর মধ্যে যদি কোনো ছোটোখাটো যন্ত্রাংশের প্রয়োজন হয় তখন সেটা আমাদের নিজেদেরকেই করতে হয়। জি, এবার একটু আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও শুনতে চাইব। কমরেড শামসী, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনার মিশনের অভিজ্ঞতাটা কেমন ছিল? কোথায় গিয়েছিলেন? কোনো ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল কিনা সেগুলো যদি একটু বলেন। আমার মিশনের অভিজ্ঞতাটা আসলে একটু এক্সেপশনাল বলবো এই কারণে, আমি মিশন করেছি ওয়েস্টার্ন সাহারায়, মিনুরসো বলে ওখানে, এবং এটা কোভিডের টাইমে 2020-এ। সো মিশনে গিয়েছি পুরো 1 বছর টাইমের মধ্যে। আমার টিম সাইট ছিল আগুয়ানিত বলে একটা জায়গা, যেটা ওখানে সংঘাতটা কি নিয়ে হচ্ছে? ওখানে এখন বর্তমানে কোনো সংঘাত নেই, কিন্তু সিচুয়েশনটাকে স্টেবল রাখার জন্য ওখানে মানে ইউএন ডিপ্লয় করে রাখা আছে, যেন মরক্কো এবং ওয়েস্টার্ন সাহারান পিপুল যারা আছে, সাহরাউই বলে তাদেরকে, তাদের যে রাজনৈতিক দলটা পলিজারিও, ফ্রন্টে পলিজারিও বলা হয়, তাদের মধ্যে যেন ফার্দার কোনো সংঘাত না ঘটতে পারে এবং ইউএন যে ম্যান্ডেটটা আছে দুই পক্ষেই যেন সেটা মেনটেন করে, এটা লুক আফটার করার জন্য ওখানে অবজারভার হিসেবে ইউএন ডিপ্লয় করা আছে। তো সেখানে বাংলাদেশের একটা মেডিকেল কন্টিনজেন্ট আছে এবং আমরা কিছু সংখ্যক বাংলাদেশি অবজারভার ওখানে ছিলাম। তো আমি যেই টিম সাইটটাতে ছিলাম ওটার নাম হচ্ছে আগুয়ানিত। এটা হচ্ছে সাহারা মরুভূমির মাঝখানে খুবই ছোট একটা জায়গা, যেখানে 24/7 জেনারেটর দিয়ে আমাদেরকে চলতে হতো। সপ্তাহে একবার হেলিকপ্টার করে খাবার আসতো। তো ওখানে কি পানির উৎস, কি কুয়ো আছে কোনো ধরনের? পানির উৎস ওরা পানি ট্যাঙ্কে করে আমাদেরকে পানি দিয়ে দিত, আমরা রিজার্ভ করতাম। কোনো কুয়ো বা এরকম কিছু ছিল না। তো যেহেতু কোভিড টাইমে বিভিন্ন রেস্ট্রিকশন আরোপ হয়ে যায় এবং মরক্কো সাইড থেকে ওয়েস্টার্ন সাহারা সাইডে এয়ার সাপোর্টটা এটা বন্ধ করে দেওয়া হয়। তো এরকম ছিল, মাঝখানে 2 মাস বা 3 মাসের মতো আমাদের কোনো খাবার সাপ্লাই ছিল না। তখন কি করতেন? তখন যেই স্টক যেটা ছিল তাতে এরকমও ছিল যে আমাদের প্রায় সপ্তাহখানেক শুধু ভাত আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকতে হয়েছিল। তারপর সিচুয়েশনটা ওখানে এমন যে 24/7 জেনারেটরে চলতে হয়। জেনারেটরে ফুয়েল আসতো ট্রাকে করে অনেক দূর থেকে, যেটাও বন্ধ ছিল। মাঝখানে একবার জেনারেটর কোলাপস করলো, সারাদিন পুরা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন। বাসার সাথে কোনো যোগাযোগ নেই, দেশের সাথে কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট ইউএন হেডকোয়ার্টার সাথে আমরা যে স্যাটেলাইট ফোন ইউজ করে কথা বলবো সেটারও অপশন ছিল না, কারণ চার্জ ছিল না, স্যাটেলাইট চলছে না তখন। আমরা ফিরে আসবো ব্রিগেডিয়ার জেনারেল হাবিব আপনার কাছে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার মিশনে যাওয়াটা কবে ছিল, কোথায় গিয়েছিলেন, একটু বিস্তারিত শুনতে চাই। আমি প্রথম মিশন করেছি 2005 সালে, এটা সুদান। তখনও সাউথ সুদান হয়নি, মানে নর্থ সুদান সাউথ সুদান হবে এরকম একটা যখন কনফ্লিক্ট ছিল, তখন ওই সময় রেফারেন্ডাম চলছিল এবং আমরা মানে ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন হিসেবে আমরা প্রথম শান্তিরক্ষী টিম আমরা কিন্তু ওখানে যাই। আমরা
মেইনলি আমাদের ইয়েটা ছিল যে রেফারেন্ডাম যেটা হচ্ছে সেটা আমরা মনিটরিং এবং ভেরিফিকেশনের যে কাজটা আমাদের ছিল সেটাতে। তো চ্যালেঞ্জ যেটা ছিল যে প্রথম মিশন, মানে আমরা যখন গেলাম, আমাদের অ্যাডভান্স পার্টি যখন গেল, তখন আসলে ওখানে থাকার কোনো জায়গা নাই, কোনো কোঅর্ডিনেশন নাই। হ্যাঁ, আমরা 200 জনের একটা টিম গেলাম, যাওয়ার পরে আমাদেরকে মানে জাস্ট একটা খালের পাশে জঙ্গলের মধ্যে আমাদেরকে স্পেস দেখিয়ে দিল যে এইখানে বাংলাদেশি কন্টিনজেন্ট থাকবে। সো আমরা ওইখানেই মানে আমাদের যারা সৈনিক ছিল, আমরা অফিসার ছিলাম, আমরা 4-5 জন অফিসার ছিলাম, আর বাকি সৈনিকরা ছিল। সবাই মিলে আমরা ঘাস টাস পরিষ্কার করে ওখানে তাঁবু টাঙ্গিয়ে আমরা থাকা শুরু করলাম। এবং তার কিছুদিন পরে দেখা গেলো যে ওই জায়গাটা বললো যে না, এই জায়গাটাতে থাকা যাবে না, তোমাদের আরেকটা জায়গা আমরা চেঞ্জ করব। বিকজ আমাদের ওই সময়টা তখন জুবা এয়ারপোর্ট সিকিউরিটি আমাদের দেওয়ার প্রয়োজন পড়লো, সেটা একটু দূরে ছিল। সো আমাদেরকে বললো যে তোমরা এই জায়গা থেকে লোকেশন চেঞ্জ করে এয়ারপোর্টের পাশে এসে থাকবে। সো আমরা আবার লোকেশন চেঞ্জ করলাম, করে এয়ারপোর্টের পাশে এসে আবার ক্যাম্প বানালাম। আবার ঘাস পরিষ্কার করতে না, ওখানে ঘাস ছিল না, ওখানে আবার পুরো মানে মরুভূমির মতো একদম মানে ওপেন স্পেস। তো ওখানে আমরা তাঁবু করে থাকলাম আর কি। এবং আমাদের এই অ্যাডভান্স পার্টি আমরা 6 মাস ছিলাম, এবং 6 মাস পরে আমাদের মেন বডি আসলো। সো তারপরে যখন 1 বছরের শেষের দিকে তখন বলে যে ঠিক আছে, এখন তো রানওয়েটা ফাংশনাল হয়ে গেছে, এখন আর তোমরা রানওয়ের পাশে থাকতে পারবে না, তোমরা এখন থার্ড আরেকটা জায়গায় রানওয়ে থেকে দূরে আরেকটা ক্যাম্প করতে হবে। সো বাই দিস টাইম আমাদের ওখানে ব্যান্ডব্যাটের সাথে সাথে আমরা একটা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান গিয়েছিল। সো তারা তখন আমাদের জন্য অ্যাকোমোডেশনের প্লেসটা করলো, এবং ওখানেও যে আমরা শুরুতে তাঁবুতেই থাকলাম। আমি যেহেতু প্রথম ব্যাটালিয়ান, ওখানে ইউএনের কোনো কনস্ট্রাকশন ছিল না। সো আমাদের এই 1 বছর আমরা তাঁবুতেই ছিলাম। এবং যেটা ওখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা হতো, খুব জোরে বাতাস হতো, বাতাস হলে তাঁবু পুরো উড়ে যেত এবং ভেঙে যেত। যখন বৃষ্টি হতো দেখা যাচ্ছে এক টানা 24 ঘন্টা 36 ঘন্টা বৃষ্টি হচ্ছে, এবং আমাদের যেহেতু এটা মানে গ্রাউন্ড ভিজে গেছে, কাদা কাদা হয়ে গেছে। সো এইটা ছিল আমাদের অ্যাকোমোডেশনটা ছিল বিশাল চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল খুব টেম্পারেচার। আমরা যখন মানে রানওয়ের পাশে ছিলাম, তখন অ্যাভারেজ টেম্পারেচার ধরেন যে 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। বাট সুবিধা আবার ছিল যে বাতাস হতো, মানে ওরকম সোয়েটিং হতো না, বাট মানে টেম্পারেচার অনেক বেশি ছিল। স্থানীয় মানুষজন আপনাদেরকে কিভাবে সেখানে আপনাদের সাথে সমন্বয় করতেন এই বিষয়গুলো? মানে ওখানে আমরা যাওয়ার পরে তো ইউএন হেডকোয়ার্টারের একটা স্ট্রাকচার, ওখানে যে সেক্টর হেডকোয়ার্টার তার একটা স্ট্রাকচার ছিল। মানে আমাদের হেড অফ অফিস ছিল, এবং অন্যান্য অর্গানাইজেশন থেকেও তারা ছোট ছোট স্কেলিটন এলিমেন্ট তারা ছিল। বাট আমরা ফোর্স প্রোটেকশন হিসাবে আমরাই ফার্স্ট ব্যাটালিয়ন গেলাম। সো এখানে মানে অফিসের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হতো, কারণ আমরা একটা অফিস কমপ্লেক্স, আমাদের কমন কমপ্লেক্স ছিল, যেমন আমাদের অ্যাকোমোডেশন থেকে অফিস কমপ্লেক্সে যেতাম, ওখানে সবাই থাকতো, বাট খুবই স্কেলিটন ফোর্স। আমরা তখন জাস্ট ভেরিফিকেশান অ্যান্ড মনিটরিং, এটাই আমাদের কাজ ছিল। আর লোকালদের সাথে আসলে ওই সময় আমাদের ওইভাবে করা হয় নাই, কারণ রেফারেন্ডাম কি হবে, তারা কি এই যে দুইটা দেশ ভাগ হয়ে যাবে, এটাতে ইয়েস বলবে নো বলবে, এটা নিয়ে লোকজনদের মধ্যে খুব বেশি তেমন ছিল না, বা পলিটিক্যাল পার্টিরও খুব বেশি ওই সময় যে মানে কনফ্লিক্ট ওরকম ছিল না। মানে এটা লাস্ট ইয়ার। সো আমরা যখন 2005-এর শুরু করলাম, 2006-এর অগাস্টে আমরা চলে আসলাম। তারপরে তো রেফারেন্ডাম হয়ে গেল যে দুইটা দেশ ভাগ হয়ে যাবে। সো এখানে তারপরে তারা ভাগ হয়ে গেল, এবং 2009-এর পরবর্তী যে মিশনগুলো শুরু হলো, আমরা 6, 7, 8 আমরা 6-এ আমরা রেফারেন্ডামটা মনিটর করলাম। 7-এ যে মানে এখানে ইলেকশনের একটা প্রসেস শুরু হলো, 8-এ ইলেকশন হলো, এবং 9 থেকে তখন দুইটা দেশ ভাগ হয়ে গেল। তখন এই মিশনটা আবার রিনেমড হয়ে আনমিস, মানে UNMISS হয়ে গেল সাউথ সুদান, জুবাতে। সো এটা মানে খুবই একটা চ্যালেঞ্জিং মিশন ছিল আর কি, মানে আমার মতে যে ফার্স্ট যেহেতু গিয়েছি, মানে নাথিং ওয়াজ রেডি, সো উই হ্যাড টু স্টার্ট ফ্রম জিরো আর কি। জি, ধন্যবাদ। গ্রুপ ক্যাপ্টেন মালিক, আপনার কাছে আসি, আপনার কোথায় যাওয়া পড়েছিল এবং সেখানকার অভিজ্ঞতাটা? আমাদের অলমোস্ট সব জাতিসংঘে যারা আমরা চাকরি সার্ভ করে এসেছি, আমাদের সবারই এরকম কিছু না কিছু কাহিনী আছে। যে আমি প্রথম মিশন করেছি 2008 সালে। আমাকে ডিপ্লয় করা হয়েছিল দারফুরের, সুদানের দারফুর একটা প্রদেশ, সেই প্রদেশের এল জেনিনা নামক একটা শহরে। এই শহরে আমি প্রথম বাংলাদেশ মিলিটারির একজন সদস্য হিসেবে গিয়েছিলাম। আমার আগে পুলিশরা ছিল, কয়েকজন পুলিশ সদস্য ওখানে ছিলেন, তারা সেখানে পুলিশ শান্তি রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। আমি প্রথম বাংলাদেশ মিলিটারি থেকে প্রথম গেলাম। আমার দায়িত্ব ছিল মিলিটারি লিয়াজ অফিসার হিসেবে কাজ করার জন্য। সো ওইখানে যেসব পক্ষ ছিল, বিবাদমান পক্ষ যারা ছিল, তাদের সাথে ইউএনের যে মিলিটারি আছে তাদের একটা লিয়াজোর ভূমিকা পালন করার জন্য। সো একই সাথে লিয়াজোর ভূমিকা প্রত্যেক দিন কাজ করতে হয় না, ওখানে মাঝে মধ্যে বিদ্রোহীদের সাথে আমাদের আলোচনা করতে হতো
যে কেন এভাবে মারামারি করছে। ওখানে ইনডিসক্রিমিনেট কিলিং ছিল, যে যেভাবে ইচ্ছা মানুষকে মেরে ফেলতো। গণহত্যার তো ইতিহাস আছে সেই জায়গাতে, যে যেভাবে মানুষকে পারতো মেরে ফেলতো। সো আমরা মাঝে মধ্যে তাদেরকে প্রোটেস্ট করতাম, আলোচনা করতাম। আমরা যেহেতু আমাদের সাথে অস্ত্র ছিল না, আমরা লিয়াজ অফিসার যারা, তাদের সাথে অস্ত্র থাকতো না। অস্ত্র থাকতো শুধু স্যার যেভাবে বললো যে প্রোটেকশন ফোর্সের সাথে। সো আমরা ওখানে যে কথা বলতাম যে কেন এই ঘটনাটা ঘটলো, কারা এই ঘটনাটা ঘটালো, এই টাইপের। বাট এর পাশাপাশি যেহেতু আমরা ওখানে 24/7 ডিউটিতে ছিলাম, সো বিমান বাহিনীর অফিসার হিসেবে স্বাভাবিকভাবেই আমাকে বিভিন্ন বিমান পরিচালনার কাজের জন্য গ্রাউন্ড থেকে সাপোর্ট দিতে হতো। আমাদের একই রকমের অবস্থান। আমি যেহেতু প্রথম বাংলাদেশে গিয়েছি, ওখানে আমার থাকা খাওয়ার কোনো ঠিক ছিল না। সো আমি প্রথম রাত কাটিয়েছি জাজিমের নিচে শুয়ে, কারণ আমার মালামাল ওখানে যায় নাই, আমার কম্বল ছিল না। সাহারা মরুভূমির একদম দক্ষিণ দিকে আমরা ছিলাম। রাতে তো ঠান্ডা পড়ে, রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেটা আমরা রাত 10টার আগে বুঝতে পারি নাই। সো আমরা ইউনিফর্ম পরে, আমি একাই ছিলাম, আমার সাথে 2জন নেপালি অফিসার ছিল। তো আমরা 3জন আমাদের 3টা আলাদা জাজিমের মধ্যে, তাঁবুর মধ্যে আমরা শুয়েছিলাম। কোনো কম্বল বা কোনো ছিল না আমাদের সাথে, কারণ আমরা এটা জানতাম না যে এরকম সিচুয়েশন হবে। সো এটা হচ্ছে আবহাওয়ার একটা বৈরী দিক ছিল। আমরা কখনো মরুভূমিতে থাকার অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। তো প্রায় দেখা যেত যে আমাদের নাক দিয়ে রক্ত পড়তেছে, হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তেছে। এটা আমাদের যেহেতু অভিজ্ঞতা ছিল না তখনও, মিশন এলাকায় যে মরুভূমিতে কীভাবে বসবাস করতে হয় আমরা জানতাম না। বাট আস্তে আস্তে আমরা জানতে পারছি যে কীভাবে এগুলোকে ট্যাকেল করতে হয়। খাওয়া দাওয়া নিজেদেরকে সংগ্রহ করতে হতো, ওখানে কোনো খাওয়া দাওয়া নাই, তার মধ্যে থেকে আমাকে সংগ্রহ করতে হতো। সেই সব কিছুই অনেকগুলো চ্যালেঞ্জিং ছিল। আর এছাড়া যেহেতু তখন কেবল এই সংঘাতটা অনেক ব্যাপকভাবে রূপ নিয়েছে। সো এখানে আমার যাওয়ার 4 দিন পরে আমার একজন কলিগ, উনি সেনেগালের ছিলেন, সেনেগাল নেভির ছিলেন, ওনাকে মেরে ফেলা হলো। কিভাবে ঘটলো সেই ঘটনা? উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সো ওনাকে গাড়ি থামে বলছে গাড়ি থেকে বেরোয় আসতে। উনি নিজের পরিচয় দিচ্ছিলেন যে আমি জাতিসংঘের কর্মকর্তা। বাট তাদের মেইন উদ্দেশ্য ছিল তার গাড়িটাকে ছিনতাই করে নেওয়া। সো তারা কোনো কথাও বুঝতো না, কারণ ওই দেশের মানুষ অ্যারাবিক। জাতিসংঘের চিহ্ন দেওয়া গাড়ি ছিল, জাতিসংঘের চিহ্ন দেওয়া গাড়ি ছিল। বাট তারপর তারা এটা করতো, কারণ মরুভূমির মধ্যে তারা গাড়িটা নিয়ে যে জাতিসংঘের চিহ্ন টিহ্ন সব উঠায় ফেলে তারপর তারা এটাকে রেবেল গ্রুপে, কোনো একটা রেবেল গ্রুপে নিয়ে নিত। তো তাকে গুলি করা হয়েছিল, পায়ে গুলি করা হয়েছিল। এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমার সেই কলিগটা সেনেগালের একজন লেফটেন্যান্ট কমান্ডার নেভি, সে 4 দিন পরে মারা গিয়েছিল। কারণ ওইখানে কোনো হসপিটালে নেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না। আর যেই কাছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে অপারেশন করার কোনো সিচুয়েশন ছিল না। সো প্রায় অনেক বড় একটা দেশ ছিল। সো ওইখানে যখন তাকে আলটিমেটলি সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে যাওয়ার পরে তার যে গ্যাংরিন হয়ে যায় এবং সেখান থেকে সে মারা যায়। সো এই টাইপের জিনিসগুলো আল্লাহর রহমতে যে আমাদের সাথে সেরকম কিছু হয় না ব্যক্তিগতভাবে, বাট আমাদের অনেক কলিগ বিভিন্ন দেশের এভাবে মারা গিয়েছে। সো এটাও একটা শক ছিল আমাদের জন্য। জি, ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল হাবিব, আপনার কাছে ফিরে আসতে চাই। বাংলাদেশের যে শান্তিরক্ষা মিশনগুলো, সেখানে প্রচুর সংখ্যক সৈন্যরা যাচ্ছেন, কিন্তু একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে নেতৃত্বের অবস্থানে আসলে বাংলাদেশের অফিসাররা সেভাবে যেতে পারছেন কিনা। যত সংখ্যায় আমরা আসলে সৈনিক পাঠাচ্ছি, সেই সংখ্যানুপাতে আসলে নেতৃত্ব আমরা পাচ্ছি কিনা। ধন্যবাদ। আমরা যদি ফোর্স রেশিওতে যাই, যে আমাদের এখন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 6000-এর বেশি ফোর্স ডিপ্লয়েড আছে। বাট আমরা যদি লিডারশিপের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আমাদের মোট 7 জন অফিসার আছে। একজন ফোর্স কমান্ডার, উনি মেজর জেনারেল র্যাঙ্কের, আর বাকি 6 জন আছে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের। সো এদের মধ্যে প্রত্যেকটা মিশনেই একজন করে সেক্টর কমান্ডার হিসেবে আছে একজন ফোর্স কমান্ডার, এবং একজন ইউএন হেডকোয়ার্টার্সে, ওটা চিফ অফ স্টাফ বলে, উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। সো টোটাল আমাদের 7 জন আছে লিডারশিপ রোলে। এটা যদি আমরা ফোর্স রেশিও দিয়ে চিন্তা করি, তাহলে এটা অবশ্যই একটু কম। আমরা যেহেতু শীর্ষ শান্তিবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, সো আমাদের হয়তো রেশিওটা আর একটু বেশি হলে ভালো হতো, বা এটা হয়তো যুক্তিসঙ্গত হতো। বাট ডেফিনেটলি ইউএন তো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যায়, এবং তাদের খুব ট্রান্সপারেন্ট সিলেকশন প্রসেস। তো এখানে আসলে কোয়ালিফাইড লোক প্রিপেয়ার করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের বর্তমান সেনাপ্রধান স্যার তার দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যাতে মানে সবসময় আমাদের এই অফিসারদেরকে প্রিপেয়ার করি আর কি। যেমন ধরেন যে একজন অফিসার যে কোনো একটা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে গেছে, কন্টিনজেন্ট কমান্ডার মিশন শেষ করার পরে যখন সেক্টর কমান্ডারের ভ্যাকেন্সি আসবে ওই মিশনেই, তখন আমরা তাকে নমিনেট করব, সো দ্যাট হি হ্যাজ আপার হ্যান্ড, কারণ মিশন সম্বন্ধে অভিজ্ঞতা আছে, মিশন সম্বন্ধে জানে, এবং সেটাতে তাকে সেক্টর কমান্ডার হিসাবে ওখানে সিলেকশনের জন্য তাকে খুব হেল্প করবে। এবং সিমিলারভাবে ব্রিগেডিয়ার র্যাঙ্কে উনি যদি সেক্টর কমান্ডার হিসেবে থাকেন, ফোর্স কমান্ডার হিসেবে যখন মেজর জেনারেলের ভ্যাকেন্সিটা আসে, তখন তাকে আমরা
ওই অফিসারটাই সময়ের সাথে যদি মেজাজিয়ান হয় তাহলে তাকে আমরা আবার নমিনেট করব অ্যান্ড হি উইল গো, মানে হিজ মানে প্রবাবিলিটি অফ সিলেকশন ইজ মোর। এবং একটা অফিসার যখন ফিল্ডে এইভাবে করে একটা দুইটা তিনটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট যখন হেল্ড করে তখন তাকে হেডকোয়ার্টার্স লেভেলে ডেপুটি মিলিটারি অ্যাডভাইজার বা মিলিটারি অ্যাডভাইজার এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো তার জন্য আবার ইজি হয়ে যায়। এটা আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ আমার অভিজ্ঞতা আছে যে আমি 3 বছর মানে ইউএন হেডকোয়ার্টার্সে আমি ডেপুটেশনে ছিলাম। আমি ওখানে 4th জেনারেশনের একজন মিলিটারি প্ল্যানিং অফিসার ছিলাম, আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে। সো ওখান থেকে আমি দেখেছি যে এই জিনিসটা আছে এবং সেনাবাহিনীর প্রধান এই জিনিসটা খুব সুন্দরভাবে এটা উনি ফোকাস করেছেন এবং এখন আমরা পাইপলাইনে এরকম প্রিপারেশন নিচ্ছি এবং আমরা প্রিপেয়ার করছি এবং ইতিমধ্যে আমরা কিছু ফলো পেয়েছি। যেমন একজন ব্রিগেডিয়ার জেনারেল অলরেডি তিনি ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থাতেই ইউএনের 2টা অ্যাপয়েন্টমেন্ট উনি হেল্ড করেছেন, একটা ডেপুটি ফোর্স কমান্ডার, একটা ফোর্স কমান্ডার। তার মানে আমরা যখন একজন অভিজ্ঞ কাউকে আমরা যখন এমপ্লয় করছি, তাকে নমিনেট করছি, তখন আমাদের সাকসেস রেটটা বেড়ে যাচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস সময়ের সাথে সাথে আমরা যদি এটাকে কন্টিনিউ করি তাহলে আমাদের ইনশাল্লাহ লিডারশিপ লেভেলে আমাদের সংখ্যা আরও বাড়বে। জি, কমান্ডার শামসী আপনার কাছে ফেরত আসে। এই যে নানান ধরনের ভূমিকা জাতিসংঘে শান্তিরক্ষীদের, সেখানে অন্যান্য দেশের শান্তিরক্ষীরা যেমন আসছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনী থেকে নারী পুরুষ নির্বিশেষে যাচ্ছেন এবং স্থানীয় মানুষজনের সাথে সেখানে এক ধরনের মিথস্ক্রিয়ার প্রসঙ্গ আসছে। এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে মিশনগুলোতে? মানে অ্যাকচুয়ালি আপনি কি জানতে চাচ্ছেন? এই যে সমন্বয়টা আসলে কিভাবে হয় বাংলাদেশের সাথে স্থানীয় মানুষজন, অন্যান্য বাহিনী, জাতিসংঘ? প্রত্যেকটা মিশনেই অ্যাকচুয়ালি ফোর্স হেডকোয়ার্টার থেকে বিভিন্ন সেক্টর সাবসেক্টরে ভাগ করা থাকে। ওই মিশনে ইউএনের কাজ কি হবে বা মিশন কি ফলো করবে সেটা ফোর্স হেডকোয়ার্টার থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং সেই ওয়াইজ প্রত্যেকটা সেক্টর বা সাবসেক্টরে একটা প্রিপারেশন বা তাদের ইনস্ট্রাকশন থাকে যে তারা কিভাবে স্থানীয় জনগণের সাথে মিশবে। যেমন আমি যেখানে ছিলাম সেখানে আমাদের কাজ ছিল ওখানে যে পলিজারিও যে ওখানে আর্মি ক্যাম্প ছিল, আমাদের কাজ ছিল পলিজারিও আর্মি ক্যাম্পের মুভমেন্ট দেখা, তারা ওখানে কি কোনো ধরনের মিলিটারি এক্সারসাইজে যাচ্ছে কি না বা মানে তারা ওখানে কোনো আর্মস অ্যামুনিশন কালেক্ট করছে কি না বা তাদের মুভমেন্টটাই দেখা এবং রিপোর্ট করা। আমরা কোনো অ্যাকশনে যেতাম না। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিকা থাকে। তো আমার এলাকায় যেমন আপনি যদি গুগলে সার্চ করেন দেখতে পারবেন ওখানকার জনবল হচ্ছে লোক সংখ্যা 222 জন এবং এত রিমোট একটা এলাকা। আমি যতদিন ওখানে ছিলাম, 1 বছর আমি পুরোটা টাইমই ওখানে ছিলাম, মানে আমি যখন পেট্রোলে যেতাম আমার সাথে নর্মাল জনগণের দেখা হতো না। যেই 2-1 বার দেখা হয়েছে রাস্তায় বা সামথিং, তারা ইউএন দেখলে সবাই ফ্রেন্ডলি বিহেভিয়ার করতো বা ফ্রেন্ডলি, কারণ ইউএন তো ভাষা বুঝতো আপনাদের এখানে হচ্ছে বা মানে ওরা ম্যাক্সিমামই ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় কথা বলতো, কিছু কিছু আরবি। আমাদের এটাকে কি বলে আপনার হাতের ল্যাঙ্গুয়েজ বা মুখের ল্যাঙ্গুয়েজ দিয়ে ম্যাক্সিমাম কথা বোঝাতে হতো। দুভাষী থাকতেন না কোনো? দুভাষী ছিলেন আমাদের সাথে। যখন মাঝে মধ্যে কিছু টাইমে মিসিং হতো, ওদের সাইড থেকে একজন দুভাষী ছিল, সবসময় থাকতেন আমাদের সাথে, কিন্তু যখন আমরা তাকে পেতাম না তখন হাতের বা মুখের ভাষায়, এবং আমরা আমাদের কাজ চালানোর জন্য কিছু অ্যারাবিক বা ফ্রেঞ্চ ওয়ার্ড শিখে নিয়েছিলাম, তো সেভাবে কমিউনিকেট করতে হতো তাদের সাথে। কিন্তু আমরা কখনো তাদের সাইড থেকে কোনো শত্রুতামূলক আচরণ কখনো লক্ষ্য করিনি। মানে তারা জানতেন যে ইউএন এখানে অ্যাকচুয়ালি কোনো দ্বন্দ্ব, মানে তারা দ্বন্দ্ব বা সংঘাত যেটা সেটাকে এখানে মানে ঠিক করতে এসেছেন, এই পার্সপেক্টিভে কাজ করতো, কাজে প্রবলেম হয়নি কখনো। এই যে হোয়াইট নাইল রিভারের কথা একটু আগে আসলো, যেটাকে অপারেশন লাইফলাইন বলা হচ্ছে, এটার ক্ষেত্রে আসলে কি, এত বড় একটা নদী, সেখানে আসলে কি কি ধরনের নৌযান ব্যবহার করা হয় বা কিভাবে পুরো প্রক্রিয়াটা আপনারা? স্যার যেমন গ্রুপ ক্যাপ্টেন মালিক স্যার যেমন বললেন যে ইউএনের এয়ারফোর্সের অপারেশন কন্ডাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের এয়ারক্রাফট বা প্লেন, হেলিকপ্টার এগুলো নিয়ে গেছেন ওখানে। আমাদের এই হোয়াইট নাইল রিভারে অপারেশন কন্ডাক্ট করার জন্য আমরা আমাদের বিভিন্ন নৌযান যেগুলো নদীতে চলাচলের মতো, সেগুলো হচ্ছে আপনার ফাস্ট স্পিড বোট হতে পারে বা বাল্ক অ্যামাউন্টের মালামাল সরবরাহ করার জন্য যে এলসিটি বলা হয় এগুলাকে, এরকম আমরা বিভিন্ন ধরনের জাহাজ ওখানে নিয়ে গিয়েছি। এগুলো সবই বাংলাদেশ নৌবাহিনী? বাংলাদেশ নৌবাহিনীর। মানে স্যার যেটা বলেছেন এয়ারফোর্সের জন্য যেটা প্রযোজ্য, সেটা অ্যাকচুয়ালি আর্মি এবং নেভি 2 ফোর্সের জন্যই প্রযোজ্য। আমরা আমাদের ফোর্স অপারেশনাল রাখার জন্য যা যা চাহিদা ইউএন থেকে করা হয় সেটা আমরা সবই নিয়ে যাই। প্রয়োজনে সেগুলো রিফার্বিশমেন্ট বা নতুন কিছু ইনক্লুশন করতে হলে যদি ইউএন এর চাহিদা থাকে সেগুলো ইনক্লুশন করে নিয়ে যাওয়া হয়।
এক্ষেত্রে কোন ধরনের আক্রমণের শিকার কি হয়েছে এই অপারেশন করার হ্যাঁ, হয়ে থাকে এবং স্পেশালি হচ্ছে আপনি যে জায়গার কথা বললেন ওই জায়গাতে প্রায় সময়ই আমাদের অ্যাম্বুশ ফেস মানে করতে হয় এবং লোকজন সেভাবে ট্রেনিং প্রাপ্ত এবং সেগুলো ফেস করেই ওখানে থাকতে হয় আমাদের। এই যে নানান ধরনের সমস্যার মধ্যে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে যাচ্ছেন এবং দিনের শেষে বাংলাদেশের যেমন সুনাম তৈরি হচ্ছে, এটা করে কিছু বৈদেশিক মুদ্রাও 2 বিলিয়নের বেশি গত 20 বছরে উপার্জনও করেছেন বাংলাদেশের সৈনিকরা। সামনে আসলে কি অপেক্ষা করছে, আসলে আমাদের ভিশনটা কি শান্তিরক্ষা মিশনকে কেন্দ্র? আপনি জানেন যে আমাদের সেনাবাহিনীর সদস্য স্যার বলেছেন যে 1974 সালে বঙ্গবন্ধু আমাদের জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সবসময় অগ্রগামী ভূমিকা পালন করবে। সো এটা একটা লিডারশিপের ডিসিশন। আমার মনে হয় যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি যেভাবে পরিচালনা করছেন এটাতে আমাদের দিন দিন অগ্রগতি হচ্ছে। 1995 সালে এবং 1993 সালে যখন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছিল তখন এই ভিশনটা হয়তো ছিল না যে আমরা এতদূর আসতে পারবো। বাট এই যে তিলে তিলে গড়ে তোলা এবং আমাদের প্রায় 9,000 সদস্য এখন পর্যন্ত মিশন করে এসছে, তাদের সবারই কন্ট্রিবিউশন আছে এবং সেই কন্ট্রিবিউশন আজকে চলে আসছে যে আমরা বাংলাদেশের মতো একটা দেশ আফ্রিকার 2টা জায়গায় এই মুহূর্তে আমরা প্রায় 10টি বিমান পরিচালনা করছি। এটা কিন্তু খুব ছোট একটা ব্যাপার না। সো এটা একদিনে আসে না, 2টা হেলিকপ্টার থেকে শুরু করে বা প্রথম 3 জন অফিসারের যে বসনিয়া হার্জেগোভিনায় যাওয়া সেখান থেকে শুরু করে আজকে আমরা প্রায় 416 জন মানুষ বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছি। সো এটা আরও এগিয়ে যাবে কারণ আমাদের সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। বাংলাদেশ একটা ব্র্যান্ড মডেল, ব্র্যান্ড নেম হিসাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে এবং আমাদের লিডারশিপের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ হচ্ছে আমরা এত দূর চলে আসতে পারছি এই জন্য। এবং আমি এছাড়া কঙ্গোতে একটা মিশনে ছিলাম যেখানে আমাদের হেলিকপ্টারের সঙ্গে আমি দায়িত্বরত ছিলাম একজন ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমি দেখেছি যে আমাদের যে চাহিদা কোনো একটা ক্রিটিক্যাল মিশন আসলে সেটার জন্য ইউক্রেনিয়ানরা ছিল, বাট ইউক্রেনিয়ানদের থেকে আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। সাউথ আফ্রিকানরা ছিল, আমরা বেশি প্রায়োরিটি পেতাম, কারণ হচ্ছে আমাদের ইকুইপমেন্ট, আমাদের হ্যান্ডলিং অফ ইকুইপমেন্ট বাই আওয়ার পাইলট এবং আমাদের যেই কল অফ ডিউটির প্রতি আমাদের যে রেসপন্স যেটা থাকে এটা একটু অন্য রকমের থাকে। আমরা দেশে যেভাবে প্রশিক্ষিত হই ওই প্রশিক্ষণটা ওখানে ধরে রাখা হয় এবং সেভাবে আমরা কাজ করি। সো এটা দিন দিন আপনার যে প্রশ্ন যে ভবিষ্যৎটা কী, ভবিষ্যতে আমরা দেখতে পাই যে শুধুমাত্র জাতিসংঘ ক্রাইসিস না, যে কোনো ইন্টারন্যাশনাল ক্রাইসিসে যদি এই মাল্টি ডাইমেনশন, এখন সব জায়গায় মিশন চলছে মাল্টি ডাইমেনশনাল মিশন, আগে পিসকিপিং মিশন ছিল, এখন মাল্টি ডাইমেনশনাল মিশন চলছে। মাল্টি ডাইমেনশনাল মিশনটা যদি আরও পরিবর্তিত হয় সেখানে বাংলাদেশের অংশগ্রহণ আরও বেড়ে যাবে, কারণ হচ্ছে আমাদের যে ইতিহাস, আমাদের যে পারদর্শিতা, আমাদের যে দক্ষতা, এগুলোর কারণে আমার সেটা দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যরা বা বিমানগুলোকে কখনো আক্রমণের মুখোমুখি হয়েছে? অবশ্যই বাংলাদেশের বিমান বাহিনীর অ্যাটলিস্ট আমি মনে করতে পারি যে 2টা হেলিকপ্টার আক্রান্ত হয়েছিল। এটা হচ্ছে কঙ্গোতে। কিভাবে আক্রমণ? এটা আক্রমণটা হয়েছে আমাদের মেইন কাজ, ওখানে অনেকগুলো কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে সৈন্য পরিবহন করা। সৈন্য পরিবহন 2 রকমের হয়, এক হচ্ছে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে নেওয়া যায়, এক কন্টিনজেন্ট থেকে আরেক কন্টিনজেন্টে। আর সবচেয়ে কঠিন যে দায়িত্বটা হয় সেটা হচ্ছে ট্রুপ ইনসারশন বলে, যে একটা জায়গায় যেখানে অপারেশন পরিচালনা করছে আর্মি বা যে কোনো জায়গায় একটা সংঘাত চলছে, সংঘর্ষ চলছে, সেইখানে জাতিসংঘের যে সৈন্যদল আছে তাদেরকে নিয়ে যাওয়া। সে জাতিসংঘ সৈন্যদলকে যখন আপনি নিয়ে যাচ্ছেন তখন তারা আগে থেকে বুঝতে পারতেছে নিচে যেসব বিদ্রোহী সেনারা আছে তারা বুঝতে পারতেছে, এবং ল্যান্ডিংয়ের সময় তারা আমাদের এয়ারক্রাফটের উপরে আক্রমণ করেছিল এবং তার সেই আক্রমণের ফলশ্রুতিতে আমাদের হেলিকপ্টারের একটা ব্লেডে 3টা ক্ষতি হয়েছিল। কি দিয়ে আক্রমণ করে? এটা হচ্ছে যে স্মল আর্মস, তাদের কাছে তো বড় ভারী আর্মস নাই, তাদের কাছে এসএমজি টাইপের অস্ত্র থাকে। সেই এসএমজি দিয়ে, এগুলো হচ্ছে 7.62 মিলিমিটারের যে বুলেট, সেগুলো দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করেছিল। এটা প্রথম দিককার ঘটনা। তখন আমাদের হেলিকপ্টারের ব্লেড ফুটা হয়ে যায় এবং আমাদের পাইলট একজন আহত হয়, তার পায়ের মধ্যে গুলিটা লাগে। সে এখনও আছে আমাদের সাথে, এয়ারফোর্সে এখনও আছে। সে যে আমাদের যে 6 জন আহত হয়েছে তার মধ্যে সে একজন। তো তার পায়ের মধ্যে গুলি চলে যায়, বাট আল্লাহর রহমত যে তার রক্তক্ষরণ অতটা হয় নাই, তার আগে আমরা তাকে নিয়ে আসতে পারছি। তখন আমি যদিও ওই মিশনে ছিলাম না, বাট আমরা পড়েছি, আমরা জেনেছি যে এরপর থেকে আমরা আমাদের হেলিকপ্টারগুলোতে আর্মার্ড প্রোটেকশন কিছু জিনিস আমরা লাগিয়েছি, যাতে এই 7.62 জিনিসটা পাইলটকে আঘাত করতে না পারে সেই বুলেটগুলো। বাট হেলিকপ্টারের ব্লেডে আপনি সেটা করতে পারবেন না। এখনও আজকেও যে মিশন যেই
পাইলট করছে সে অতি সাবধানতার সাথে সে কাজ করতেছে, যে কোনো সময় আবার হতে পারে। বাট এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে, একাধিকবার ঘটেছে, এবং তারপরে আমাদের দক্ষতার সাথে সেগুলোকে আবার রিপেয়ার করে পর মুহূর্তে আবার ঝাঁপিয়ে পড়তে হয়েছে শান্তিরক্ষা মিশনে। কারণ ওই টাইমটা খুবই সেন্সিটিভ একটা টাইম থাকে, যে আপনি যদি লাইফ লাইন মেনটেন করার জন্য যদি ঠিকমতো রসদ সরবরাহ না করা হয়, যেই ট্রুপসকে আমরা নামিয়ে দিয়ে আসলাম সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে, তাকে যদি আবার উইথড্র করার জন্য আমি যদি বলি আমার হেলিকপ্টার খারাপ পাঠাতে পারছি না, সেটা হয় না। সো আমাদেরকে সেভাবে কাজ করতে হচ্ছে। জি, ব্রিগেডিয়ার জেনারেল হাবিব, আপনার কাছে আবারও ফেরত আসি। এই যে আজকে পৃথিবীতে এতগুলো সংঘাত চলছে এবং স্বাভাবিকভাবে মানুষ অস্থির, এই পৃথিবী যেভাবে অনেক ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে পড়ছে এবং এত দীর্ঘ সময় ধরে সংঘাতগুলো চলছে, শান্তিরক্ষা মিশনগুলোর ভবিষ্যৎ এবং সেখানে বাংলাদেশের ভূমিকা, আসলে যে স্বপ্ন নিয়ে জাতিসংঘ শুরু হয়েছিল সেটার দিকে এগোতে আসলে আমরা কতদূর পারলাম? শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমি সবসময় চাই যে সমস্ত পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এবং পৃথিবীতে শান্তি বিরাজ করে তাহলে হয়তো আর এই মিশনের দরকার হবে না। এবং আমরা যদিও এখন অনেক দেশেই কনফ্লিক্ট চলছে, বাট মিশন কিন্তু শ্রিঙ্ক করে যাচ্ছে। রিসেন্টলি ধরেন যে মালি মিশনটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, এবং সেখানে আমাদের বাংলাদেশি প্রায় 2000-এর মতো সৈনিক ছিল, মোতায়েন ছিল, তারা চলে আসছে। এটা শুধু বাংলাদেশে আসছে তা কিন্তু না, পুরো মালি মিশনটাই ক্লোজ হয়ে গেল। ওখানে অন্যান্য দেশে আরও যারা ছিল তারা কিন্তু সবাই চলে আসছে। সো এভাবে করে মিশন শ্রিঙ্ক করে যাচ্ছে। আমাদের এক সময় সেনা সদস্যের সংখ্যা ধরেন 7,500, 8,000, ইভেন 9,000 পর্যন্ত ছিল, মোতায়েন ছিল। বাট মিশনগুলো যেহেতু ক্লোজ হয়ে যাচ্ছে, স্কেল ডাউন হয়ে যাচ্ছে, যার ফলে সেটা কি এই কারণে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নাকি অনেক জায়গায় নিজেকে গুটিয়ে না, অনেক জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়নি, হয়তো হওয়ার খুব কাছাকাছি চলে গেছে। কারণ কোথাও মিশন চালাতে গেলে কিন্তু হোস্ট নেশনের কনসেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোস্ট নেশন যদি কনসেন্ট না দেয়, যেমন মালিতে যেটা হলো, মালিতে এখন মালি গভর্নমেন্ট ভাবছে যে আমরা উই আর ক্যাপেবল, ইউএনের চেয়ে আমরা লোকাল যে আফ্রিকান ইউনিয়ন আছে তাদের মাধ্যমে বা আমরা নিজেদের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো, মানে ইউএনের দরকার নাই। সো তারা কিন্তু মিশনটা ক্লোজ করে দিল। সো ওখান থেকে কিন্তু আমাদের মিশনের যত দেশের শান্তিরক্ষী ছিল সবাই কিন্তু চলে আসছে। সো ওই দিক দিয়ে আমরা যদি চিন্তা করি যে নতুন মিশন না হোক, সব জায়গায় শান্তি থাকুক, বাট অন্য কোনো জায়গায় মিশন হলে আমার দৃঢ় বিশ্বাস যে সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদেরকে আবার আহ্বান করা হবে। কারণ আমাদের রেডিনেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা র্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেল বলে একটা লেভেল আছে পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমে, যেখানে আমরা লেভেল 1 প্রিপেয়ার্ডনেসের উপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 অ্যান্ড RDL বলে র্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেল। সো আমাদের কিন্তু অনেকগুলো ইউনিট র্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেলে আছে, যেটা শর্ত হচ্ছে হলো যে তারা আমাদের কাছে চাওয়া মাত্রই আমরা উইদিন 60 ডেজ আমরা সেখানে ডেপ্লয় করতে পারবো। সো এইটা আমাদের জন্য একটা বড় প্রিপেয়ারনেস, এবং আমার দৃঢ় বিশ্বাস যদি কখনো দরকার হয় বাংলাদেশ উইল গেট দি প্রায়োরিটি। এখানে তো সেনাবাহিনীর তরফ থেকে স্পেশাল ফোর্সেরও একটা ভূমিকা ছিল, তাদের কর্মকাণ্ডটা কেমন? হ্যাঁ, স্পেশাল ফোর্স তারা বেসিক্যালি যেটা হয় যে আমাদের মিশনগুলো কিন্তু শুরুর দিকে 90-এর দশকে যে মিশনগুলো ছিল সেটা কিন্তু ইন্টার স্টেট কনফ্লিক্ট ছিল দুইটা দেশের মধ্যে। সেখানে কিন্তু যখন মেডিয়েশন হয়, মেডিয়েশন হওয়ার পরে দুইটা দেশের মধ্যে শান্তি বিরাজ করছে, ওই পিস কিপিংটা করার জন্য কিন্তু আগে শান্তিরক্ষীরা মোতায়েন করতো, যে তারা শুধু মনিটর করতো এবং ভেরিফিকেশন করতো, রিপোর্টিং করতো। বাট এটা কিন্তু সময়ের সাথে সাথে এই আপনার কনফ্লিক্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে মাল্টি ডাইমেনশন হয়ে গেছে। একটা দেশের মধ্যেই অনেকগুলো বিদ্রোহী দল তারা মানে কনফ্লিক্ট ক্রিয়েট করেছে। সো যখন মেডিয়েশন টিম যায় তখন কিন্তু তারা হয়তোবা 10টা সন্ত্রাসী দলের মধ্যে 5জন তার সাথে এগ্রি করলো, এবং সেখানে পিসকিপিং মিশন চলে গেল। যাওয়ার পরে কিন্তু বাকি 5টা দল তারা কিন্তু আর এটা মানছে না। সো তারা কিন্তু এই পিসকিপিং ফোর্সের জন্য তারা একটা থ্রেট। তখন কিন্তু আমাদের এই পিসকিপিংয়ের যে প্র্যাকটিসটা এটা চেঞ্জ হয়ে গেল। আমরা তখন পিস কিপিং থেকে পিস এনফোর্সমেন্টে আমরা ট্রান্সফর্ম করলাম। আগের যেটা ছিল সেটা ইউএন চার্টার 6 হিসেবে আমরা কাজ করতাম, পরবর্তী 7 হিসেবে কাজ করা শুরু করলাম, যেটা পিস এনফোর্সমেন্ট। সো এইটা করতে যে আমাদের দেখা গেল যখন একটু স্পেশালাইজ ফোর্সের দরকার, এই তখনই কিন্তু আমাদের স্পেশাল ফোর্সগুলো তারা গেল, এবং তারা কিন্তু মানে মোস্টলি অপারেশনাল রোলেই থাকে, যে যেখানে যে বিদ্রোহী দলটল যারা আছে তারা যখন ইউএনের উপরে আক্রমণ করতে চায় বা আক্রমণ করার পরিকল্পনা করে তখন এই ফোর্সগুলো যে তাদেরকে নিউট্রালাইজ করে। ইউএন আবার আরেকটা নতুন ম্যান্ডেটে চলে আসছে, সেটা হলো প্রোটেকশন অফ সিভিলিয়ান। এই ম্যান্ডেটের জন্য এখন দেখা যাচ্ছে যেখানে সিভিলিয়ানরা আছে, ওই রেবেল গ্রুপ যখন দেখে যে ইউএনকেও তারা কিছু করতে পারছে না, তখন তারা করে কি সিভিলিয়ানদের উপরে তারা ম্যাসাকার করার একটা এফোর্ট নেয়। সো আমাদের ওই স্পেশাল ফোর্স যারা আছে তারা তো স্পেশালি ট্রেন্ড এবং লাইক ভেরি এফিশিয়েন্ট। সো তখন
ওই জায়গাগুলোতে তাদেরকে মোতায়েন করা হলো কুইক রিয়াকশন ফোর্স হিসাবে, সো দ্যাট এরকম কোনো ইনসিডেন্টের যদি আমরা আগাম বার্তা পাই বা ইনসিডেন্ট শুরু হয়ে গেছে তখন ভেরি কুইকলি আমার স্পেশাল ফোর্স ওখানে ডিপ্লয় করে এবং মানে জিনিসটাকে কাম ডাউন করে কন্ট্রোলে নিয়ে নেয়। সো স্পেশাল ফোর্সের স্পেশাল ভূমিকা। শেষের দিকে চলে এসেছি, কমান্ডার শামসিয়া, নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা জাতিসংঘের পিস মিশনগুলোকে কেন্দ্র করে। নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমানে তো 2টা কন্টিনজেন্টে নৌবাহিনী কাজ করছে। নৌবাহিনীর আসলে কাজ করার স্কোপটা, কন্টিনজেন্ট বাড়ানোর স্কোপটা যেখানে পানি সম্পর্কিত, নদী বা সমুদ্র সম্পর্কিত কোনো কিছু আসবে সেখানে বেশি। তো ভবিষ্যতে যদি এরকম আসপেক্ট অ্যাড হয় ইউএনের ইউএনের পরিকল্পনায়, তাহলে নৌবাহিনী পরবর্তীতে হয়তো আরও বাড়াতে পারবে তাদের কর্মপরিসর। তাছাড়া বিভিন্ন জায়গায় যেমন স্টাফ অফিসার, অবজারভার হিসেবে নৌবাহিনীর অফিসাররা বা স্টাফরা কাজ করছে, সেটা কন্টিনিউ চলবে। শেষের দিকে আর যদি কিছু যোগ করার থাকে যে কেউ যোগ করতে পারেন, মিনিট 2 বোধহয় আছে। গ্রুপ ক্যাপ্টেন মালিক, কিছু যোগ করার আছে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগে আমাদের যে বিমান বাহিনীর যে কর্মপরিধি, আমরা সেটার মধ্যেই নিজেদেরকে প্রস্তুত রাখি। আমাদের সেনাবাহিনী যেরকম আরডিএলে তাদের ইউনিট আছে, আমাদেরও হেলিকপ্টার প্রস্তুত আছে। যদি শান্তির জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, অবশ্যই আমাদের যে রেপুটেশন, আমাদের ধারণা আমাদেরকে যে কোনো সময় ডাক দেওয়া হতে পারে। সেই ডাক দিলে আমরা অবশ্যই সেই নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে, সেই ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। এছাড়া আমাদের প্ল্যাটফর্ম, কিছু নতুন প্ল্যাটফর্ম আমরা অ্যাড করার চিন্তা করছি যদি জাতিসংঘ চায়, যেমন আনম্যান্ড এরিয়াল সিস্টেম, যেগুলো আগে ছিল না। ইউএনের যে পুরা আনম্যান এরিয়াল সিস্টেম তার এখনও ছোটো স্কেলে আছে। হয়তো কনফ্লিক্টে এমন পর্যায়ে চলে যাবে যখন সেখানে আনম্যান এরিয়াল সিস্টেমের দরকার হবে। সেই দরকার হলে আমরা যাতে সাড়া দিতে পারি, আমাদের সেই প্রস্তুতিও আছে, সেই প্রস্তুতি আমাদের আছে। এছাড়া ইউএন রিসেন্টলি কয়েকটা জায়গায় একটু প্রবলেমে পড়েছিল যে এমন দুর্গম জায়গায় তাদের এয়ারফিল্ড অপারেশন করতে হয়, যে বিমান অবতরণ করতে হয়, অলমোস্ট আপনার পাকা রানওয়ে নাই যেখানে। এই সকল জায়গায় এইসব সিস্টেম ম্যানেজ করা খুব ডিফিকাল্ট ছিল। তো বাংলাদেশ বিমান বাহিনী এয়ারফিল্ড সাপোর্ট ইউনিটের মাধ্যমে এগুলো দিয়ে আমরা সেগুলোতেও আমরা অংশগ্রহণ করতে পারি। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি।